সুপ্রিয় দর্শক, যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক স্টুডিওর নিয়মিত আয়োজন প্রবাসের কথায় আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। আমি মিন্টু। বরাবরের মতোই আমরা একজন অতিথিকে নিয়ে হাজির হয়েছি আমাদের নিউ ইয়র্ক স্টুডিওর চ্যানেল আই থেকে। আজ আমার সাথে কথা বলার জন্য যিনি রয়েছেন তিনি একজন মানব হিতৈষী, তিনি একজন মানবতার কল্যাণে নিবেদিত প্রাণ এবং যুক্তরাষ্ট্রের বাংলাদেশি কমিউনিটি ছাড়াও তিনি মূলধারার কমিউনিটিতে অনেক বেশি পরিচিত। সো তেমনই একজন ব্যক্তিত্ব আমার সঙ্গে রয়েছেন সর্বজন শ্রদ্ধেয় সৈয়দ জাকি হোসেন। সৈয়দ জাকি হোসেন, আপনাকে আমাদের চ্যানেল আই স্টুডিওতে স্বাগতম। চ্যানেল আইকে ধন্যবাদ এবং চ্যানেল আইয়ের দর্শকদের জন্য ধন্যবাদ আমাকে এখানে আসার জন্য আমন্ত্রণ জানাতে। অসংখ্য ধন্যবাদ সৈয়দ জাকি হোসেন আপনাকে। আসলে আমরা সম্প্রতি যেটি জানি যে যুক্তরাষ্ট্রের প্রসিদ্ধ একটি ইউনিভার্সিটি লং আইল্যান্ড, সেখানে সাবারবান ডাইভার্সিটির যে উদযাপন উপলক্ষে আপনাকে বিশেষভাবে সম্মানিত করা হয়েছিল। তো সেই সম্মানটা আসলে কিসের জন্য যে আপনি সম্মানিত হলেন? তো হফস্টার ইউনিভার্সিটি ইজ লাইক এ ভেরি রিনাউন ইউনিভার্সিটি লং আইল্যান্ডে, যেখানে অনেক বাংলাদেশি স্টুডেন্টও পড়ে। তো যেহেতু আমি লং আইল্যান্ডে পরিচিত, বিকজ হসপিটাল, মলয় ইউনিভার্সিটি, ফুড ব্যাংক এদের সাথে জড়িত সব, তো হফস্টার ইউনিভার্সিটিও আমাকে জানে যে আমি লং আইল্যান্ডে থাকি এবং এ ফিলান্থ্রপিস্ট। তো যে ডাইভার্সিটির যে ভাইস প্রেসিডেন্ট, যে সাবারবান এডুকেশনের, সে তখন আমাকে বলল যে তোমার সাথে একদিন গলফ খেলতে চাই। সে গলফ খেলায় আইসা সে বলল যে উই উইল বি অনার্ড তুমি যদি আমাদের ডাইভার্সিটি সেলিব্রেশনের কিনোট স্পিকার হও। তো আমি বললাম যে অবশ্যই, বিকজ সাবকন্টিনেন্টের মানুষদের নিয়েই সে তারা করবে, যদিও চাইনিজ, কোরিয়ান সবাই থাকবে এবং সেটা ক্রেস্টলোতে হয় 500-600 মানুষ। সো আমি বললাম যে হোয়াই ইউ আর সিলেক্টিং মি? তো বললো যে তুমি যে সমস্ত কাজ লং আইল্যান্ডে এবং নিউ ইয়র্কে করছো, দিস ইজ ভেরি রেয়ার, সো দিস ইজ ওয়াই উই লাইক ইউ টু স্পিক অন বিহাফ অফ ডাইভার্স গ্রুপ। লং আইল্যান্ডের যে হফস্টার ইউনিভার্সিটি, এছাড়াও আমরা জানি যে এটার বাইরেও আপনি কিন্তু যুক্তরাষ্ট্রের একটি প্রখ্যাত একটি জায়গা থেকে কিন্তু আপনি পড়াশোনা করেছেন। সেই জার্নিটা কি একটু আমাদেরকে শোনাবেন? তো আমি যখন 79-এ আসি, তখন বাংলাদেশকে তো খুব চিনে না মানুষ, তো ন্যাচারালি তো আমি যত জায়গায় অ্যাপ্লাই করি কোনো উত্তর পাওয়া যায় না। তখন বুঝলাম যে আমার একটু এইখানের ডিগ্রি দরকার। তখন এখানে 10টা টপ পলিটেকনিক কান্ট্রির মধ্যে পলিটেক ইনস্টিটিউট অফ নিউ ইয়র্ক ইজ ওয়ান অফ দেম। সো সেইখানে আমি ভর্তি হই এবং বছর দেড়েক লাগে মাস্টার্স করি। তো আমাদের বুয়েটের যে এডুকেশন, ইট ইজ সো গুড যে আমার কোনো কষ্ট হয় নাই এখানে মাস্টার্স করার জন্য। ইট ওয়াজ ইজি ফর মি। তো তারপরেই আমি চাকরিতে ঢুকলাম। সৈয়দ জাকি, বাংলাদেশে আপনার যে আমরা বলি যে গ্রামের যে বাড়িটা, সেটি আসলে কোথায়? এবং আমি আরও একটি প্রশ্ন জুড়ে দিতে চাই দর্শকদের জানার জন্য, যে বাংলাদেশ থেকে আসলে যুক্তরাষ্ট্রে আসাটা আপনার কোন মাধ্যমে, যে কোন স্বপ্ন নিয়ে আপনি আসলেন বা কিভাবে আসলেন আসলে? তো আমার দেশের বাড়ি হলো কিশোরগঞ্জ জঙ্গলবাড়ি, যে এখন সরকার সেই বাড়ি আমাদের কাছ থেকে নিয়ে গেছে। সেটাকে বলে যে এটা দর্শকদের জন্যে, মানুষের দেখার জন্য একটা, ওটারে কি বলবো, যে স্মৃতি অথবা হিস্টোরিক প্লেস হিসাবে গণ্য করা। এবং আমরা বলছি যে এটা নিলে খুবই ভালো হবে, কারণ আমরা তো আর ওই জঙ্গলবাড়িতে যেয়ে থাকবো না। তো আমার ভাই বোন সবাই মিলে আমরা সরকারের সাথে এটা সম্পর্ক করে ওইটা দিয়ে দেওয়া হয়েছে, যাতে এটা একটা মানুষের বেড়ানোর জায়গা হয়। আর এই দেশে আসার তো আমাদের সময়ে যত ইঞ্জিনিয়াররা পাশ করছেন তারা বিদেশে যায় চাকরি করছেন। তো আমার প্ল্যান ছিল যে আমি এইখানে আসব, পিএইচডি করব, করে আবার দেশে ফিরে যাব। তো এইখানে আসার পরে দেখলাম যে আমার মেয়ে, সে বলল যে সে হার্ভার্ডে পড়বে। তখন সে ক্লাস
2-তে পড়ে or 1-এ পড়ে। তো আস্তে আস্তে she did very well and they end up in Harvard. তো এর জন্য তারপরে আমি ইমিগ্রেশন নিয়ে থেকেই গেলাম। প্রিয় দর্শক, দেখুন এইটি কিন্তু আমাদের বাংলাদেশিদের জন্য একটি নিঃসন্দেহে একটি অনুপ্রেরণামূলক গল্প বলা চলে সৈয়দ জাকি, যেটি এইমাত্র বললেন আমাদেরকে যে আসলে আমরা সবসময় সৈয়দ জাকি আমরা দেখি যে ভারতীয় যে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের ছেলেমেয়েরাই কিন্তু শুধু আজকে মাইক্রোসফটে তারা কাজ করছে, ফেসবুকে শীর্ষস্থানীয় পদে তারা কাজ করছে, তারা গুগল চালাচ্ছে, তারা বড় বড় ফিনটেক যে কোম্পানি, জায়ান্ট কোম্পানি সেগুলোতে রয়েছে। হার্ভার্ডে আমরা জানি যে হার্ভার্ডের বিদেশি শিক্ষার্থীদের অন্তত বিশাল একটি অংশ কিন্তু ভারতের। সেই জায়গায় এটি আপনার যে আজকে আমাদের সাথে শেয়ার করলেন, নিঃসন্দেহে এটি একটি অনুপ্রেরণা হতে পারে এবং আমাদের আগামী দিনের পথ চলায় আমাদের বাংলাদেশিদের জন্য যে তারাও যেন চায়, এবং আমরাও আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে চ্যানেলের পর্দায় আমাদের সকল অতিথিদেরকে বলতে চাই যে আপনারা যারা বাংলাদেশ থেকে দেখছেন আপনারা কিন্তু চেষ্টা করুন, যে চাইলেই কিন্তু সম্ভব যে আমেরিকান স্বপ্ন যেটা বাস্তবায়ন করা সেটি কিন্তু সম্ভব। উচ্চশিক্ষার জন্য আমেরিকা নিঃসন্দেহে সেরা একটি জায়গা। সৈয়দ জাকি, আমরা এবার একটু আবার ফেরত আসতে চাই আসলে যুক্তরাষ্ট্রের মাটিতে। আমরা জানি যে ফিনটেইল কফি নামে আপনার একটি কফির যে একটি প্রতিষ্ঠান রয়েছে, সেটি কি আসলে কোনো চেইন বিজনেস নাকি অন্য কোনো ধরনের প্রতিষ্ঠান? দর্শকদেরকে যদি একটু আমার তো পরিবারের থেকে এবং আমাদের শ্বশুরবাড়ির দিক থেকে সবাই ফিলান্থ্রপিতে বিশ্বাসী। তো এখন আমি যখন বিজনেস করতেছি তখন একটা বিজনেস আসলো আমাদের, সেই কে কাপ বলে আমেরিকাতে খুব প্রসিদ্ধ একটা কফি সিস্টেম আছে যে কে কাপ পট, এটার ভিতরে একটা ফিল্টার আছে। এখন যারা হার্ভার্ডের এক লোক এই কেম আপ উইথ দিস আইডিয়া, তখন ওই কাপ কোম্পানিগুলোকে জিজ্ঞেস করলো কানাডায় আমেরিকায় যে উই হ্যাভ দ্য আইডিয়া বাট হু ক্যান বিল্ড দ্য মেশিন টু মেক দ্য কে কাপ, because it's something you have to develop and invent and make that. So both company will say, you call Zaki. This is how I got involved. So this was 27 years ago, and I think 1997 in that time. So I took the project and I built the machine. It took 2 years. So that company became multi-billion-dollar company, and K-Cup is known in entire America. So আমি যখন ভাবলাম যে আমার philanthropy, how can I make philanthropy sustainable? কারণ আমি মারা যাওয়ার পরে তার আমার ইনকাম থাকবে না, পয়সা থাকবে না, তখন সেটা চলবে কিভাবে? তো এর জন্য আমরা একটা কেম আপ উইথ দিস আইডিয়া যে পিন্টেল কফি, একটা কফি কোম্পানি, যেহেতু আমি মেশিন তৈরি করতে পারি, তো এটা এরকম $10 মিলিয়ন মতো লাগছে। 2টা মেশিন আমরা তৈরি করছি, করে রেন্ট নিয়ে একটা 18,000 স্কোয়ার ফিট একটা বিল্ডিংয়ের মধ্যে আমরা উই bought the coffee roaster, grinder and packaging machines, and we did that about almost 10 years ago. Echono struggling to sell coffee is a competitive business, but 100% of the profit খরচ যা পড়ে তার সাথে যে সমস্ত মানিটা অ্যাড করা হয় ফর প্রফিট, সেই প্রফিটটা প্রত্যেক মাসেই ফুড ব্যাংকে চেক চলে যায়। তো গত বছর অ্যাবাউট 900,000 মিল এই টাকা থেকে দিতে পারছে ফুড ব্যাংক। প্রত্যেকটি কোম্পানিকেই দেখেছি যে তারা যে আয় করে থাকে তাদের ব্যবসা থেকে, সেটি আসলে তারা ব্যক্তিগত খাতে খরচ করে থাকেন বা পারিবারিক বা প্রপার্টি কেনার জন্য বা ইনভেস্টের জন্য। তো আপনি কেন 100% প্রফিটই হেল্প অ্যান্ড হাঙ্গার প্রজেক্ট আপনি যেটি বললেন সেখানে দান করছেন? আসলে যে আল্লাহ আমাকে এনাফ দিছে, আমার তো আর দরকার নাই বেশি পয়সার। এর জন্যে ওইখান থেকে যদি আমি কফি 1 বাক্স আনি, তো আমি ওইটা পে করে আনি। 1 পয়সা কোনো টেলিফোন, গাড়ি, বেতন কিছু নেই না, কফি নিলেও পয়সা দিয়ে নিয়ে আসি। সো দিস ইজ রিয়েলি 100% we give this for the feeding the hungry or ending hunger. পিন্টেল কফি যেটি, সেটি কোথায় কোথায় পাওয়া যাচ্ছে এই মুহূর্তে? পিন্টেল কফি এখন সুপার মার্কেটগুলোতে পাওয়া যায়, স্টপ অ্যান্ড শপ, তারপর কিং কুলেন, আঙ্কেল জেসিপিস, এই সমস্ত স্টোরে। আর ওভার দ্য ইন্টারনেট pintelcoffee.com, সেখান থেকে মানুষ অর্ডার করে অনলাইনে বেশিরভাগ। অ্যামাজন বা অন্য কোনো প্ল্যাটফর্ম? অ্যামাজনেও আছে, বাট পিপল ডিরেক্টলি কিনে pintelcoffee.com থেকে। আপনার কি ভবিষ্যতে এমন কোনো পরিকল্পনা আছে যে এটি কি বাংলাদেশেও
ছড়িয়ে দেওয়ার এই পিনটেইল কফি? বাংলাদেশে যদি চায় কিনতে, তাদের জাস্ট খালি ওই ব্রুইং মেশিনটা লাগবে কিনতে হবে, ওইটার দাম হয়তো 100-150 টাকা। ওইটা নিয়ে গেলে পরে যদিও এখানে 110 ভোল্ট আর ওইখানে 220 ভোল্ট, ওইটার কনভার্টার লাগবে এবং ওইটা চালাইতে পারবে। অ্যাকচুয়ালি আমি একটা মেশিন নিয়ে গেছিলাম আমাদের বাসার জন্যে এবং ওই কে কাপও নিয়ে গেছি এটা মানুষকে সার্ভ করার জন্য। ইট ইজ পসিবল, এটা ইটস ওপেন টু এনিওয়্যার ইন দ্য ওয়ার্ল্ড। দেখেন ক্যানেডিয়ানরাও কিনে মাঝে মধ্যে, সো ইটস নট সামথিং দ্যাট উই হ্যাভ টু ডু ইট ওভার দেয়ার। হেল্প অ্যান্ড হাঙ্গার প্রজেক্ট নিয়ে যেটা বললেন, এটি সম্পর্কে একটু জানতে চাই। বা বাংলাদেশ খালি না, সারা দুনিয়াতেই কিন্তু হাংরি মানুষ আছে এবং হাঙ্গারের মেকানিজমের পেছনে অনেক অনেক কারণ আছে। এটা আমাদের পিনটেল কফির ওয়েবসাইটেও দেওয়া আছে, কেন মানুষ হাংরি হয়। কোনো হয়তো কারণে যে মেন্টাল হেলথের জন্যে, কোনো সময় বিয়ে হয়েছে, 4টা বাচ্চা হয়েছে, জামাই চলে গেছে কিংবা বউ চলে গেছে, তখন একটা প্রবলেম হয়। আবার অনেক আছে যে ইনকাম কম, অনেক ফ্যামিলিতে অনেক মানুষ বাচ্চা, তার জন্য হাংরি। তো আমাদের অনেক রিসার্চ হয় এটার উপরে। আমি যেই ফুড ব্যাংকের সাথে আমি জড়িত, আইল্যান্ড হারভেস্ট, এটার আমি বোর্ড অফ ট্রাস্টি। তো আইল্যান্ড হারভেস্টের যে বিল্ডিং কিনা হয়েছে, ওই ক্যাম্পাসটা আমাদের নামে দিছে, বিকজ আমি মেজর পোর্শন দিছি। তারা যখন ওইটা কিনে $8 মিলিয়ন দিয়ে, টু হেল্প দেম টু বাই দ্য বিল্ডিং। তো তাদের প্রত্যেক মাসে অলমোস্ট $50,000 সেভ হয় টু ফিড দ্য হাংরি বিকজ অফ ওনিং দ্য বিল্ডিং। তো মানুষের এটা তো একটা বেসিক এন্টাইটলমেন্ট। ক্ষুধা যে কি জিনিস, এটা তো মানুষ যখন 2 দিন না খায় তখন সে বুঝতে পারে। সো ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট যে আমি এটাতে কাজ করতে পারতেছি। বাংলাদেশে কি এটির কার্যক্রম বিস্তারের কোনো পরিকল্পনা রয়েছে আপনাদের? এটা বিভিন্ন জায়গায় গ্রুপের সাথে আমাদের পরিচয় আছে, ওইখানে পাঠানো হয়। তো আমরা ওই বেশি করি কাজ টুয়ার্ডস দ্য ক্ষুধা মেটানোর যে একটা সাস্টেইনেবিলিটি, যে একটা মানুষে কাজে লাগায় দেওয়ার জন্যে কিংবা ট্রেনিং দেওয়ার জন্যে, এগুলোর উপরে আমি এখন কাজ করতেছি। এটা বলে ওয়ার্কফোর্স ডেভেলপমেন্ট। ওয়ার্কফোর্স ডেভেলপমেন্টে এই ফুড ব্যাংকেও চলছে। গতকালকেই আমরা গেছিলাম ফুড ব্যাংকে, সেখানে গ্র্যাজুয়েশন হলো 9টা লোকের। সে ক্ষুধার্ত 9 জন লোক এখন কিভাবে ফ্যাক্টরিতে কাজ করতে হয় সেগুলো শিখছে, ফর্কলিফট চালাইতে পারে, ওয়্যার হাউস বিজনেসে কাজ করতে পারে। তো এই জিনিসগুলো আমি তাদের সাথে কাজ করতেছি। এবং মলয় ইউনিভার্সিটিতেও আমরা এক ডিপার্টমেন্ট খোলার চেষ্টা করতেছি, যেটা সরকারও চায়। কারণ অনেক সময় আছে কেউ ডিগ্রি আছে কিন্তু কিছু করতে পারে না। সেই ডিপার্টমেন্ট খোলার ব্যাপারটি, সেটি আসলে কোন ডিপার্টমেন্ট হতে পারে? মলয় ইউনিভার্সিটি তো যেখানে ব্যাচেলার ডিগ্রি, মাস্টার ডিগ্রি, পিএইচডি ডিগ্রি হয়, কিন্তু ওয়ার্কফোর্স ডেভেলপমেন্টের কোনো, সেটা তো ফুল ডিগ্রি না। যেমন কেউ ফিজিশিয়ান অ্যাসিস্ট্যান্ট হবে, তাদের 2 বছরের ট্রেনিং দেওয়া যায়। কিংবা নার্সেস এইড, কিভাবে এক্সরে মেশিন চালাইতে হয়, কীভাবে এমআরআই মেশিন চালাইতে হয়, এই ধরনের চিন্তাধারা করা হচ্ছে এবং মানুষের সাথে এগুলোর উপরে প্রোগ্রাম সেট করা হচ্ছে। এটা হয়তো খুব শিগগিরই এটা শুরু হবে। এটার বলে যে ওয়ার্কফোর্স ডেভেলপমেন্টের একটা সেকশন। যদিও ইউনিভার্সিটি কোন সময় চায় না ডিগ্রি ছাড়তে, বাট এদের সবাই তো ডিগ্রি করার পয়সাও নেই, মেধাও নেই, আবার সময়ও নেই। সুতরাং তাদেরকে এই ওয়ার্কফোর্স ডেভেলপমেন্টের দিকে যদি দেওয়া যায়, তাড়াতাড়ি তারা উপার্জন করতে পারবে এবং ওই এন্ডিং অফ হাঙ্গারটা ওইভাবে হবে। নিঃসন্দেহে এটি অনেক ভালো একটি উদ্যোগ। সৈয়দ জাকি, আপনার কাছে একটি বিষয় আমি আরেকটু জানতে চাই, সেটি হচ্ছে আপনি যে প্রকল্পটির কথা বললেন যে আপনাদের হাতে আছে বা আপনারা সামনে শুরু করতে যাচ্ছেন, এই প্রজেক্টটির সাথে বা এই শিক্ষাটির সাথে বা এই পড়াশোনাটার সাথে সম্পৃক্ত হয়ে নিজেদের ব্যক্তিগত উন্নতি সাধন বা সামাজিক উন্নতি সাধন, পাশাপাশি অবশ্যই এটার সাথে যেহেতু ক্যারিয়ারও জড়িত, সেক্ষেত্রে আমেরিকার যে বাংলাদেশি জনগোষ্ঠী রয়েছে নিউ ইয়র্কে বা বিভিন্ন স্টেটে আছে, তারা এবং বাংলাদেশে এই মুহূর্তে যারা অবস্থান করছেন, সেই সমস্ত মানুষজন কিভাবে আসলে আপনার এই প্রজেক্টে বা পড়াশোনায় নিজেদেরকে সম্পৃক্ত করে নিজের মানব সম্পদ উন্নয়নে আরেকটু এগিয়ে যেতে পারে, কিভাবে সেই সম্পৃক্ততাটা হতে? হ্যাঁ, আমি তো এই জিনিস বহু বছর ধরেই করতেছি। আমি যখন আমার কোম্পানি, ইঞ্জিনিয়ারিং কোম্পানি ওপেন করলাম, তখন দেখা গেছে ইঞ্জিনিয়ার
ইন্টারভিউ দিছি, কিন্তু সে একটা কিছু ড্রয়িং করতে দিলে সেটাও পারে না। তো তারা এটারে শেখানো হলো। সে এমনও ইঞ্জিনিয়ার আছে যে এই ড্রয়িং করতে পারতো না, সে তখন তাকে ওই মিনিমাম ওয়েজে দেওয়া হলো, তারপরে $250,000 স্যালারি পায়। এরকম প্রচুর আছে। বাংলাদেশি দোকানে কাজ করতো কিংবা উবার চালাইতো, মানে ট্যাক্সি চালাইতেন তখন। তো তাদেরকে আনে না, প্রথম দেওয়া হলো যে গ্রাইন্ডিং অ্যান্ড পলিশিং ডিপার্টমেন্ট, তারপরে ট্রেনিং দেওয়া হলো কিভাবে লেদ মেশিনের সাথে কাজ করতে পারে অ্যাজ এ সাপোর্ট। তারপরে তারা শিখলো হাউ টু প্রোগ্রাম দ্য সিএনসি মেশিন। তো আমার কোম্পানিতেই অ্যাটলিস্ট 15-16 জন যারা মিনিমাম ওয়েজে কাজ করতো, তারা তখন এখন বেতন পায় 100,000-এর উপরে। তো এটার বিরাট একটা গ্রুপ। আমি সবসময়ই বলি যে বাংলাদেশি যারা শিক্ষিত কিন্তু কোনো কাজ পাচ্ছে না, তাদের ট্রেনিং দেওয়াটা ইজিয়ার, কারণ যেহেতু বেসিক একটা এডুকেশন আছে এবং কিছু ভোকেশনাল ট্রেনিং দিলে কিভাবে সিএনসি প্রোগ্রাম করতে হয়, কিভাবে মেশিন চালাইতে হয়। তো একজন এরকম কাজ করতো, সে এখন স্পেয়ার পার্টস বিক্রি করে। সে নাও হি ইজ দ্য চিফ অফ স্পেয়ার পার্টস সেলিং ডিপার্টমেন্ট। তার আন্ডারে 4 জন কাজ করে। সে প্রথম শুরু করছিল $12 কি $15 পার আওয়ার, সে এখন $150,000 বেতন পায় সারা বছরে। অ্যান্ড হি ইজ সেলিং অ্যাবাউট $14 million ওয়ার্থ অফ স্পেয়ার পার্টস। তো আমি প্রায়ই দেখিতে ইমেল আসতেছে, আমার কাছে আসে এগুলা। আমি যদিও কোম্পানি বিক্রি করে দিছি, কিন্তু আমি জড়িত আছি তাদের সাথে, সুতরাং আমি এই সমস্ত নিউজগুলো পাই কে কি করতেছে। আসলে বাঙালিদের যুক্তরাষ্ট্রের সফলতার যে গল্পের যদি ইতিহাস কখনো রচনা করা হয়, আমার মনে হয় এটিও একটি নিঃসন্দেহে সফলতার গল্প হয়ে থাকতে পারে। কারণ আমরা যেটি জানি যে বাংলাদেশিরা, আমরা যারা প্রথম জেনারেশন এখানে কাজ করে, তারা বেশিরভাগ ক্ষেত্রেই তারা অড জবস করে থাকে। তো আসলে আমার মনে হয় যে আজকের আলোচনা থেকে এটিও উঠে আসলো যে চাইলেই কিন্তু শুধুমাত্র অড জবসের যেই একটা দুষ্ট চক্রের মধ্যে আবদ্ধ না থেকে, আমরা যেটি জানি যে বাংলাদেশিরা কিন্তু যথেষ্ট শিক্ষিত, তারা চাইলেই কিন্তু নিজেদেরকে উন্নতি সাধন করে তারা 100,000 বা 150,000 এইমাত্র যেটি শুনলাম সে ধরনের চাকরিও কিন্তু তারা চাইলেই করতে পারে। সৈয়দ জাকি, এবার একটু ভিন্ন প্রসঙ্গে আসবো যে আপনার যে এই মানবিক যে উদ্যোগ আসলে আপনি নিলেন, সেক্ষেত্রে অনুপ্রেরণা কি ছিল কোনো কিছু, নাকি ঠিক কোন জিনিসটা থেকে অনুপ্রাণিত হয়ে, বা সত্যি কি ছিল কিনা কোনো অনুপ্রেরণা যে আপনার এমন একটি জনহিতৈষী কর্মকাণ্ডের জন্য? এটা তো আসলে আমি মনে করবো যে এই আমার ব্লাডের মধ্যে আছে, এই বংশের মধ্যেই, সেই আমার দাদার এবং তার বাবার আমল থেকেই মানুষকে সাহায্য করা এটা তাদের মধ্যে আছে। সো ইট ওয়াজ উইথ মি অল মাই লাইফ। তো আমি যখন ক্লাস 8-এ বৃত্তি পাই, তখন আমার এক ফুপা মারা যায় এবং সেই ফুফু তার বাচ্চাদের নিয়ে কিভাবে ইনকাম হবে এইগুলো চিন্তা। তো আমার ওই স্কলারশিপের টাকা দিয়ে সিঙ্গার মেশিন কিনে দিয়েছে এবং শি ওয়াজ সো গুড। সেই সিঙ্গার মেশিন দিয়ে উনি প্রচুর আর্ন করতে পারতো এবং আমার অন্য খালা টালারাও হেল্প করতেন। তো তার পোলাপানরা এখন কেউ নার্স এই দেশে, কেউ হাইটেকে চাকরি করে, একজন স্কুল টিচার, তাদের পোলাপানরা ডাক্তার। সো দে হ্যাভ ডান ভেরি গুড। এবং একজন ডেল্টা এয়ারলাইন্সে কাজ করে। সো এই যে ফ্যামিলিটা, তো এটা আমার সবসময় মানুষের যখন দরকার তার পাশে দাঁড়ানো, এটা একটা নেশার মতো। এবং এটা যখন দেখা যায় তখন আসলে মনে হয় যে সাকসেস ইন লাইফ ইজ কাম থ্রু দিস। এবার একটু নজর দেব যে বাংলাদেশের দিকে, আবারও যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে ফেরত যাচ্ছি। বাংলাদেশে কি আপনার এমন কোনো কার্যক্রম শুরুর পরিকল্পনা রয়েছে কিনা বা ইতিমধ্যে রয়েছে কিনা, সেটি যদি একটু দর্শকদের। এই তো এখন আগামী 20 তারিখে যাব। তো আমরা যেহেতু আমার শ্বশুরবাড়ি সিলেট এবং আমার ওয়াইফের বোন ভাইরা তারা সব বেশিরভাগই ডাক্তার। সো তারা ওইখানে ডক্টর শামসুদ্দিন আহমেদ আমার শ্বশুর ছিলেন, তার নামে হসপিটাল আছে। তো এখন নতুন আমরা তৈরি করতেছি একটা কিডনি হসপিটাল। কোথায় এটি? এটা সিলেটে এবং কিডনি হসপিটালে প্রায়
এভরি ডে 25 জনকে ফ্রি ডায়ালিসিস করা হয় এবং এটার 2টা সেকশন আছে, একটা রেন্টাল আর একটা নতুন 8তলা বিল্ডিং তৈরি হয়ে গেছে এবং ওইটা ওপেন করতে যাব আমরা আগামী জানুয়ারির 11 তারিখে। এই ঠিকানাটি যদি একটু বলে দিতেন দর্শকদের উদ্দেশ্যে, তাহলে আমার মনে হয় সাধারণ মানুষজন অনেক উপকৃত। সিলেট শহরের মধ্যে এক্স্যাক্ট অ্যাড্রেসটা আমার এটা গুগল করে পাওয়া যাবে। এটাতে যখন তারা শুরু করে গভর্নমেন্ট থেকে হেল্প পাইছে, তো আমার কমিটমেন্ট ছিল 10 কোটি টাকার, তো আমি 8 কোটি দিয়েছি, আরও 2 কোটি দিব। তো তারা বলে যে যখন দরকার তখন নিবে। তো মোটামুটি এটা সফলভাবে তৈরি হয়েছে। এখন ওপেন করা, এটাটা চালু রাখা, এইটাই হলো এখন চ্যালেঞ্জ এবং এটার জন্যে এখন আমাদের কাজ করতে হবে যে কীভাবে এটা চলতে থাকে আমাদের অবর্তমানেও। আমরাও প্রবাসের কথা অনুষ্ঠান থেকে আশা করি যে সিলেট থেকে আপনার এই কার্যক্রম বাংলাদেশের 64টি জেলায় ছড়িয়ে পড়বে, যেটি আমরা জানি যে যুক্তরাষ্ট্রে তো আপনার কার্যক্রম চলমান আছে। সৈয়দ জাকি, এবার একটু আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে এসে পড়েছি। আসলে বাংলাদেশে বর্তমানে যারা আছেন বা যুক্তরাষ্ট্রে যে বাংলাদেশি কমিউনিটি, তাদের জন্য আপনার কিছু বলার আছে কিনা? যুক্তরাষ্ট্রে বাংলাদেশি কমিউনিটিতে আমার মনে হয় যারা প্রফেশনালরা আসে তারা তাদের প্রফেশনে আস্তে আস্তে ঢুকতে পারে, একটু সময় লাগে। কিন্তু যারা প্রফেশনে নাই তারা কিভাবে কোনো একটা কাজে ঢুকতে পারে, স্পেশালি যেটা আমি বলতেছিলাম যে ওয়ার্কফোর্স ডেভেলপমেন্ট। অ্যান্ড ওয়ার্কফোর্স ডেভেলপমেন্ট মানেই হলো 2 হাত দিয়ে আমি কি তৈরি করতে পারি। যদি ভালো চুল করতে পারি তাও চাকরির অভাব নেই। ভালো ছবি আঁকতে পারি, সেই ছবি যদি বিক্রি না হয় তো হবে না। এর জন্য ওই সমস্ত ফাইন আর্টসে না গিয়ে প্রথম করতে হবে, কারণ কাজ তো সব জায়গায় আছে। ম্যাকডোনাল্ডেও কাজ করতে পারে কেউ, শুরু করলো ম্যাকডোনাল্ডে, কিন্তু সাথে সাথে একটা কোর্স করা, অন্য একটা ট্রেড, যেই ট্রেডে ভালো ইনকাম আছে এবং চাকরির স্থায়িত্ব আছে, যে এটা কনফার্ম যে সে কন্টিনিউ করতে পারবে, ওই সমস্ত লাইনে যাওয়া। তাহলে পরে আমার মনে হয় তাদের জন্য একটু, আদারওয়াইজ এখানে তো কাজ যদি দেখাইতে না পারে তার উন্নতি হয় না। এবং নিজে ইনভলভ হওয়া সবসময় এবং ইনভলভ হইয়া রেসপন্সিবিলিটি নেওয়া, তাহলেই উন্নতি হবে। রেসপন্সিবিলিটি যদি কেউ না নেয় সেটা উন্নতির পথে যাবে না। তো এই জিনিসটা দরকার। আমাদের মানুষ তো সিনসিয়ার, বাংলাদেশ থেকে আসে, অনেকে বলে বাংলাদেশে কাজ করে না, এখানে এসে কাজ করে। ইট ইজ ট্রু, কারণ এখানের প্রসেসটাই এরকম যে ইউ হ্যাভ টু প্রডিউস, আদারওয়াইজ ইউ ক্যানট আর্ন। সো দ্যাট ইজ দ্য থিং দ্যাট দে শুড গো ফর। অসংখ্য ধন্যবাদ সৈয়দ জাকি হোসেন, আজ আমাদের চ্যানেলের যুক্তরাষ্ট্র স্টুডিওতে উপস্থিত হয়ে আমাদের মূল্যবান কিছু কথা এবং গল্প শোনানোর জন্য। প্রিয় দর্শক, সৈয়দ জাকির সুরে সুর মিলিয়ে আমরাও বলতে চাই যে বাংলাদেশি কমিউনিটি আমেরিকাতেও তারা শুধুমাত্র অড জবসের বৃত্তে বা শুধুমাত্র জীবন চালানোর যে যুদ্ধ, সেই যুদ্ধে তারা আরও অনেক এগিয়ে যেতে পারবে শুধুমাত্র তারা যদি আরেকটু স্কিল বেসড এবং তারা যদি নিজেদেরকে সুশিক্ষায় শিক্ষিত করে কোনো একটি টেকনিক্যাল স্কিল, সেটি আইটি হতে পারে। ডক্টর জাকি যেটি বললেন যে ওয়ার্কফোর্স ডেভেলপমেন্টের মাধ্যমে তারা যে কোনো একটি স্কিলে যুক্তরাষ্ট্রে অনেক সুযোগ রয়েছে, সেই সুযোগগুলো নিয়ে তারা নিশ্চয়ই বাংলাদেশি কমিউনিটিকে আরও গর্বিত করে তুলবেন। আমরা সেই প্রত্যাশা, সেই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো প্রবাসের কথা অনুষ্ঠান থেকে এখানেই বিদায় নিচ্ছি। আগামী পর্বে আবারও কোনো বিশেষ অতিথিকে নিয়ে আপনাদের সামনে আবার হাজির হব। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।